ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসে আমরা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার যে একটা প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরীক্ষাটি 2021 সালে হয়েছিল, কিন্তু পরীক্ষাটি ছিল 2020। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্কের উপনিবেশ ছিল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোনটি ডেনমার্কের উপনিবেশ ছিল? চুঁচুড়া ও হুগলি, নাকি চন্দননগর ও হুগলি, শ্রীরামপুর ও হুগলি, নাকি ব্যারাকপুর ও উত্তর 24 পরগনা। তো দেখো, ডেনমার্কের, ঠিক আছে, যারা ডেনমার্ক থেকে এসেছিল তাদের বলা হচ্ছে ডেনিস। ঠিক আছে, তো তাদের উপনিবেশ ছিল কোনটা? শ্রীরামপুর এবং হুগলি ছিল তাদের উপনিবেশ। দেখো, এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি, ভারতবর্ষে যে ইউরোপীয়দের আক্রমণ, ইউরোপিয়ান ইনভেনশন, ঠিক আছে, তো কারা কারা এসেছিল ভারতে? ব্যবসা করার জন্য এসেছিল ঠিকই, কিন্তু তারপরে ভারতকে শাসন করতে চেয়েছে। প্রথমত যারা এসেছিল তারা হচ্ছে পর্তুগালি, যারা পর্তুগাল থেকে এসছে তারা হচ্ছে পর্তুগালি। ঠিক আছে, তারপর যারা এসছে ডাচ, ডেনমার্ক থেকে আসছে ডাচ, সরি, ডেনমার্ক থেকে এসছে ডেনিশরা। ডাচ এসছে তোমার হল্যান্ড থেকে। ঠিক আছে, তারপর এসছে ব্রিটিশ, তারপর এসছে তোমার ড্যানিশ মানে ডেনমার্ক থেকে, এবং তারপর এসছে ফ্রেঞ্চ, যারা ফ্রান্স থেকে এসছে। ঠিক আছে, তো দেখো, শ্রীরামপুর এবং হুগলি ছিল কাদের উপনিবেশ? ডেনিশদের। বোঝা গেছে। এরপর দেখো চুচুড়া, এই যে চুচুড়া, এটা কাদের ছিল? ডাচ। ঠিক আছে, বা যারা হল্যান্ড থেকে এসেছিল তাদের। বোঝা গেছে। চন্দননগর, দেখো এখানে রয়েছে চন্দননগর। চন্দননগর কাদের উপনিবেশ ছিল? ফ্রেঞ্চ, মানে যারা ফ্রান্স থেকে এসেছে। ঠিক আছে, এবং কলকাতা, কলকাতা এটা কাদের ছিল? এটা ছিল তোমার ব্রিটিশদের উপনিবেশ ছিল। ঠিক আছে, ব্রিটিশদের উপনিবেশ ছিল কলকাতা। এরপর দেখো, এই যে পর্তুগালি, ডাচ, ব্রিটিশ, ড্যানিশ, ফ্রেঞ্চ, এদের মধ্যে সবার প্রথমে কারা এসেছিল? পর্তুগালিরা এসেছিল। ঠিক আছে, তোমার এসেছিল 1498 সালে, এবং ভারত ছেড়ে সব থেকে লাস্টে কারা গেছে? এই পর্তুগালিরাই 1961 সালে। ঠিক আছে, এটা হলো প্রথম প্রশ্ন। নেক্সট দেখো, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? তো দেখো, তোমরা যারা অলিম্পিকের যে রিংগুলো দেখেছো, ঠিক এরকম ভাবে থাকে না 5টা রিং, তো এই যে 5টা রিং, সে তার 5টা কালার থাকে। ঠিক আছে, তো এরপর প্রশ্ন হচ্ছে, এই 5টা কালারের মধ্যে কোন কালারটা হচ্ছে এশিয়া মহাদেশকে বোঝায়? তো প্রথমত দেখো উত্তরটা দেখে নাও। এশিয়া মহাদেশের জন্য হচ্ছে ইয়েলো বা হলুদ। 5টা রং কি কি রয়েছে? প্রথমত রয়েছে ব্ল্যাক, ঠিক আছে, একটা কালো রং রয়েছে, রেড কালার রয়েছে, লাল রং, ঠিক আছে, তারপর হচ্ছে ইয়েলো, আর কি কি রয়েছে? আরেকটা রয়েছে তোমার ব্লু এবং গ্রিন, ব্লু এবং গ্রিন। তো ব্ল্যাক রংটা হচ্ছে আফ্রিকার জন্য, আফ্রিকা মহাদেশ। রেড, এটা হচ্ছে তোমার আমেরিকা মহাদেশ। তো আমেরিকা মহাদেশ দেখো দুটো, একটা হচ্ছে নর্থ আমেরিকা আর একটা হচ্ছে সাউথ আমেরিকা। ইয়েলো হচ্ছে এশিয়া মহাদেশের জন্য। ঠিক আছে, ব্লু, ব্লু হচ্ছে তোমার ইউরোপ, ইউরোপ মহাদেশের জন্য। আর একটা হচ্ছে তোমার গ্রিন, এটা হচ্ছে ওশেনিয়া। ঠিক আছে, ওশেনিয়া, অস্ট্রেলিয়া সাইডটাকে ওশেনিয়া বলা হয়। ঠিক আছে, তো এই টোটাল 5টা কালার থাকে, এবং 5টা কালার 5টা মহাদেশকে প্রতিনিধিত্ব করে। এটা হয়ে গেল তোমার অলিম্পিকের যে রিং সে নিয়ে। এরপর দেখো, এই যে অলিম্পিকের রিং, এটার প্রথম ব্যবহার কবে শুরু হয়? এটা প্রথম ব্যবহার শুরু হয় 1920 সালে। ঠিক আছে, প্রথমবার ব্যবহার শুরু হয়েছে 1920 সালে। এই অলিম্পিকটা কোথায় হয়েছিল? বেলজিয়াম। এই অলিম্পিকটা বেলজিয়ামে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই রিংটার যে ডিজাইন, ডিজাইনটা কে বানিয়েছিল? ডিজাইনটা বানিয়েছিল ডি কুবার্টিন। তার নাম হচ্ছে ডি কুবার্টিন, ডি কুবার্টিন। ঠিক আছে, তাকে মডার্ন অলিম্পিকের জনক বলা হয়। এই ডি কুবার্টিনকে কি বলা হয়? মডার্ন
অলিম্পিকের জনক। বোঝা গেছে। নেক্সট দেখো কি রয়েছে, SVEEP, SVEEP প্রোগ্রাম, মানে এটা ফুল ফর্মটা কি, সিনিয়র ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, নাকি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, নাকি সিনিয়র্স ভোটার এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, নাকি সিস্টেমেটিক ভোটার্স এনকারেজমেন্ট অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। তো এটা সম্পূর্ণ নাম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে। এটা হচ্ছে ফুল ফর্ম। দেখো এখানে বোঝার মতো কিছু নেই, এটা ফুল ফর্মটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখব, 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব, নাকি দ্বিতীয় বাহাদুর শাহ, নাকি রানী লক্ষ্মীবাই, নাকি বেগম হজরত মহল। তো 1857 যে মহাবিদ্রোহ, সেখানে কানপুরে, ঠিক আছে, কানপুরে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, কে দিয়েছিলেন? নানা সাহেব। এরপর দেখো বেগম হজরত মহল, ইনি লখনৌয়ের, ঠিক আছে, লখনৌতে প্রতিনিধিত্ব করেছিল। এই নামটা কিন্তু মনে রাখবে, বেগম হজরত মহল। অ্যান্সার হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, নেক্সট দেখো, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2023-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল সেটা কোথায় হয়েছে? ইন্ডিয়াতে হয়েছে, ভারতবর্ষে। এবং ফাইনালটা কার কার মধ্যে হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। আর আচ্ছা, এটা সবাই জানে যে জিতেছিল কে? অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন কে ছিল? প্যাট কামিন্স, প্যাটকা। ঠিক আছে, প্যাটকা ছিল ক্যাপ্টেন। এরপর দেখো নেক্সট কি রয়েছে, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত? কি? দাদামণি। ঠিক আছে, রাজেশ খান্না, দেবানন্দ, উৎপল দত্ত, নাকি অশোক কুমার। তো দাদামণি নামে পরিচিত হচ্ছে অশোক কুমার। ঠিক আছে, নেক্সট, কোন মোগল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেছিলেন? শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর, নাকি আকবর। তো এই প্রশ্নটা অনেকবার তোমাদের সাথে ডিসকাস করেছি। এটা হচ্ছে কে? এটা হচ্ছে আকবর। ঠিক আছে, আকবর দিন-ই-ইলাহি প্রবর্তন করেন। এবং দিন-ই-ইলাহি কি? এক ধরনের নতুন ধর্মমত, নতুন ধর্মমত। ঠিক আছে, মানে এই ধর্মটার মধ্যে সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, শিখ, জৈন, প্রত্যেকটা ধর্মের যে ভালো ভালো দিকগুলা ছিল, সেই ভালো ভালো দিকগুলা নিয়ে এই ধর্মটাকে বানানো হয়েছিল। এটা হচ্ছে নাম রেখেছিল কি? দিন-এ-ইলাহি। ঠিক আছে, এই দিন-এ-ইলাহির প্রথম যিনি স্বীকার করেছিলেন এই ধর্মটা, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে মহেশ দাস। প্রথম যিনি স্বীকার করেন তার নাম হচ্ছে মহেশ দাস। ফার্স্ট স্বীকার করেছিলেন। ঠিক আছে, ফার্স্ট মেনেছিলেন। বোঝা গেছে। আচ্ছা, এই মহেশ দাসের আরেকটা নাম আছে কি? বীরবল। ঠিক আছে, এরপর দেখো আমাদের হিন্দু ধর্মে যেমন পুরোহিত থাকে, তেমনি দিন-ই-ইলাহির যে পুরোহিত, সেটা কে হয়েছিল? তার নাম হচ্ছে আব্দুল ফজল। আব্দুল ফজল। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, মানে আকবরের সভাতে, ঠিক আছে, দুজন বিখ্যাত ধর্মগুরু ছিল, দুটো আলাদা আলাদা ধর্মের। একজনকার নাম হচ্ছে শেখ সালিম চিশতি, শেখ সালিম চিশতি। আরেকজনকার নাম হচ্ছে কি? গুরু রামদাস, শিখদের ধর্মগুরু। ঠিক আছে, এবং এই গুরু রামদাসকে আকবর কি দিয়েছিল? জমি দিয়েছিল। ঠিক আছে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, সি++, এটা অ্যাকচুয়ালি বলা হয় C++। এটা কি? একটি ইনপুট ডিভাইস, নাকি একটি অপারেটিং সিস্টেম, নাকি একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, নাকি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো C++ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের। যেমন থাকে জাভা, পাইথন। ঠিক আছে, আর কি কি রয়েছে? জাভা, এটাও একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন। ঠিক আছে, এগুলো হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ। নেক্সট,
2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? গুরুগ্রাম, সোনপত, পানিপথ নাকি আম্বালা? তো দেখো, জ্যাভলিন মানে হচ্ছে কি ভালা, ঠিক আছে, সেই যে ভালা ছোড়া, স্কুলে আশা করি অনেকে ছুড়েছো ভালা, সেই ভালা ছোড়াটাকে বলা হচ্ছে জ্যাভলিন। আর নীরজ চোপড়াকে কি বলা হয়? গোল্ডেন বয় বলা হয়, ঠিক আছে। দেখো, ভারত এখন পর্যন্ত যতগুলো অলিম্পিক পেয়েছে তার মধ্যে ব্যক্তিগত অলিম্পিক হচ্ছে দুটা, ঠিক আছে, ব্যক্তিগত দুটা। একটা পেয়েছে অভিনব বিন্দ্রা, আর একটা কে পেয়েছে? আর একটা পেয়েছে নীরজ চোপড়া, নীরজ চোপড়া, ঠিক আছে। তো তিনি হচ্ছে কোথাকার? পানিপথ, ঠিক আছে, তিনি কোন জায়গার? পানিপথের। এরপর দেখো 2024-এর প্যারিস অলিম্পিক, ঠিক আছে, হয়েছে জানো তোমরা। এখানেও নীরজ চোপড়া পার্টিসিপেট করেছিল, কিন্তু তিনি কোন পদকটি জিতেছিলেন? সিলভার, ঠিক আছে, সিলভার। এবং এখানে গোল্ড কে জিতেছিল? পাকিস্তানি একজন প্লেয়ার, তার নাম হচ্ছে তোমার আরশাদ নদীম, আরশাদ নদীম। তিনি অনেক দূর ছুটেছিলেন, প্রায় 92.97 মিটার, এবং অলিম্পিকের ইতিহাসে এখনো সর্বোচ্চ কেউ যদি ভালা ছুড়ে থাকে বা জ্যাভলিন থ্রো করে থাকে সেটা হচ্ছে আরশিদ আরশাদ নদীম, 92.97 মিটার, ঠিক আছে। এরপর দেখো, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা টাইগার রিজার্ভ, ঠিক আছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি দক্ষিণ চব্বিশ পরগনা? তো বক্সা টাইগার রিজার্ভ এটা হচ্ছে তোমার আলিপুর দুয়ারে অবস্থিত, ঠিক আছে। এবং এটা হচ্ছে ভারতের ভারতের 12তম টাইগার রিজার্ভ, ঠিক আছে। কততম? 12তম। কত সালে এটা তৈরি করা হয়? 1982 সালে এটা তৈরি করা হয়েছিল, বোঝা গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে দুটা টাইগার রিজার্ভ সেন্টার আছে, একটা হচ্ছে তোমার বক্সা, আর একটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন। তোমরা যারা পুরুলিয়া বাঁকুড়ার থেকে আছো তারা জানবে যে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া জেলায় একজন বাঘিনী ঘুরে বেড়াচ্ছিল যার নাম হচ্ছে জিনাত, ঠিক আছে, রিসেন্টলি তাকে ধরা হয়েছে। তো দেখো, পশ্চিমবঙ্গে দুটা টাইগার রিজার্ভ আছে, একটা হচ্ছে বক্সা আর একটা হচ্ছে সুন্দরবন। ভারতবর্ষে কতগুলো রয়েছে টাইগার রিজার্ভ? 57টা, 57 রয়েছে তোমার ভারতবর্ষে, ঠিক আছে। এবং লেটেস্ট যদি বলা হয় নবীনতম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার রাতাপানি, মধ্যপ্রদেশে তৈরি করা হয়েছে টাইগার রিজার্ভ সেন্টার, বোঝা গেছে। সব থেকে বেশি বাঘ কোথায় পাওয়া যায়? জিম করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক, এইখানে সব থেকে বেশি বাঘ রয়েছে, প্রায় 500, 250 প্লাস, ঠিক আছে, এতগুলো বাঘ এখানে রয়েছে। এরপর দেখো, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? কলমকারী চিত্রশৈলী, যেমন পট্টচিত্র, মধুবনী পেন্টিং, ঠিক আছে, ঠিক সেরকম হচ্ছে কলমকারী চিত্রশৈলী, কলমের মাধ্যমে পেন্টিং করা হয়। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট নাকি মধ্যপ্রদেশ? তো কলমকারী চিত্রশৈলী হচ্ছে অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের হচ্ছে কলমকারী চিত্রশৈলী। এরপর দেখো, রাজস্থান, রাজস্থান হচ্ছে ফাড, ফাড পেন্টিং, কোথাকার? রাজস্থান। গুজরাটের কি রয়েছে? গুজরাটে রয়েছে পিঠোবা, ঠিক আছে। মধ্যপ্রদেশের রয়েছে তোমার মান্দানা, মান্দানা, কোথাকার? মধ্যপ্রদেশ। আচ্ছা, যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের কি? ওয়েস্ট বেঙ্গল বা আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে তোমার কালীঘাট, কালীঘাট পট্টচিত্র। উড়িষ্যা, উড়িষ্যারটা কি? উড়িষ্যার হচ্ছে পট্টচিত্র, পট্টচিত্র, ঠিক আছে। বিহারে, বিহার, এখানে হচ্ছে মধুবনী পেন্টিং, মধুবনী পেন্টিং বিহারে বিখ্যাত। এরপর দেখো, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অঙ্গ, কৌশল, মগধ নাকি অবন্তী? তো দেখো, টোটাল 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে অজাতশত্রু ছিল তোমার মগধের
মহাজনপদ বা অধিপতি ছিলেন এবং তার সময়ে 483 বিসিতে, ঠিক আছে, প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি, ফার্স্ট বৌদ্ধ সঙ্গীতি, এটা হয়েছিল কোথায় হয়েছিল? রাজগৃহতে। ঠিক আছে, রাজগৃহতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল 483 বিসিতে। নেক্সট প্রশ্ন দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। হ্যাঁ, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত নাকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর? বাংলার রেনেসাঁস, এটার জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রেনেসাঁস মানে কি? যে সমাজকে বা একটা দেশকে নতুন মানে নতুন অগ্রগতি, মানে নতুন বলতে কি অগ্রগতির দিকে নিয়ে যায়, নতুন একটা সময় শুরু করে সেই দেশের জন্য, তাকে বলেছে রেনেসাঁস। দেখো, রাজা রামমোহন রায়, প্রথমত এনাকে নিয়ে একটা প্রশ্ন আসে যে এই রাজা উপাধিটা কে দিয়েছে? রাজাটা তো একটা উপাধি, রাজা উপাধিটা দিয়েছে আকবর দ্বিতীয়, মুঘল সম্রাট আকবর দ্বিতীয়, এই একটা প্রশ্ন হয়। তাছাড়া রাজা রামমোহন রায় দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমিতি গঠন করেছিল, ঠিক আছে? একটা হচ্ছে আত্মীয় সভা, আত্মীয় সভা, আর একটা হচ্ছে ব্রহ্ম সমাজ, ব্রহ্ম সমাজ। ঠিক আছে, আত্মীয় সভা তিনি গঠন করেন 1814 সালে এবং এটা হচ্ছে 1828 সালে তিনি গঠন করেন। এরপর দেখো, এই রাজা রামমোহন রায় তৎকালীন সময়ে 18 এবং 19 শতকে, ঠিক আছে, এই সময়টায় তিনি ভারতবর্ষের বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ বা অর্থনৈতিক বা তুমি বলতে পারো শিক্ষার দিক থেকে বিভিন্ন ধরনের কাজ, যেমন সতীদাহ প্রথা বন্ধ করা, তাছাড়া উম, সমাজের মধ্যে যে উঁচু নিচু জাতিভেদ, সেখানে কিছু পরিমাণ নিজের দেওয়া আর কি, সেই জাতিভেদটাকে দূর করার জন্য বিভিন্ন ধরনের কাজ করা, ঠিক আছে, তার জন্য তাকে বলা হয় বাংলার রেনেসাঁসের জনক। বোঝা গেছে? তাছাড়া মহিলাদের যে অধিকার সেই নিয়েও তিনি আন্দোলন করেছেন। এরপর দেখো, ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম? ক্লোরোফিল কিসে সাহায্য করে? সালোক সংশ্লেষে। ঠিক আছে, সালোক সংশ্লেষে সহায়তা করে। কি ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, পরেরটা দেখো, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1916, 1926, 1936 নাকি 1946? সর্বভারতীয় কিষাণ সভা তৈরি হয়েছিল 1936 সালে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। যদি বলা হয় গঠন করেছিল কে, গঠন করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, তিনি এই কিষাণ সভা তৈরি করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটা ছিল জমিদার প্রথা বিলুপ্ত করা, জমিদার প্রথা বিলুপ্ত করার জন্য। আরেকটা কি ছিল? আরেকটা হচ্ছে মানে এগ্রিকালচারের, ঠিক আছে, চাষাবাদের উন্নতি, উন্নত চাষাবাদ যাতে হয় তার জন্য। ঠিক আছে, মেন দুটা গোল এটাই ছিল। ঠিক আছে, নেক্সট, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? লুইস গ্লাক, বব ডিলান, পিটার হান্ডকে নাকি কাজুও ইশিগুরো? ঠিক আছে, তো দেখো 2020 সালে সাহিত্যে নোবেল জিতেছিলেন কে? লুইস গ্লুক। কে জিতেছিলেন? লুইস গ্লাক। ঠিক আছে, লুইস গ্লাক, তিনি 2020 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। দেখো, নোবেল থেকে কয়েকটা তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথমত দেখো, নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ, ঠিক আছে, কার নাম অনুসারে দেওয়া হয়? আলফ্রেড নোবেল। কার নাম অনুসারে দেওয়া হয়? আলফ্রেড নোবেল। ঠিক আছে, নোবেল তার নাম অনুসারে দেওয়া হয়। তিনি কি করেছিলেন?
ডায়নামাইট ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এই নোবেল প্রাইজের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি একাডেমি অ্যাওয়ার্ড। একাডেমি অ্যাওয়ার্ড। ঠিক আছে, নোবেল প্রাইজ দেওয়ার জন্য কোথার থেকে দেওয়া হয়? সুইডেনের স্টকহোম, এই শহর থেকে দেওয়া হয়। ঠিক আছে, এটা বেসিক জিনিস। স্থাপনা কবে হয়েছিল? স্থাপনা হয় 1900 সালে। ঠিক আছে, 1900 সালে স্থাপনা হয়। প্রথম প্রাইজ কবে দেওয়া হয়েছিল? 1901 সালে। কটা বিভাগে দেওয়া হয়েছিল? দেখো, একটা দেওয়া হয়েছিল তোমার শান্তির জন্য, পিস। দুই দেওয়া হয়েছিল তোমার ফিজিক্সের জন্য, কেমিস্ট্রি। ঠিক আছে, চার হচ্ছে মেডিসিন, আর একটা হচ্ছে তোমার লিটারেচার বা সাহিত্যের জন্য কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই পাঁচটা বিভাগে প্রথমবার নোবেল দেওয়া হয়। তখন কিন্তু ইকোনমিক্স যুক্ত হয়নি। পরবর্তী ক্ষেত্রে 1968 সালে 1968-এ ইকোনমিক্সকে যুক্ত করা হয়। ইকোনমিক্সকে যুক্ত করা হয় নোবেল প্রাইজের লিস্টে। ঠিক আছে, আচ্ছা, নোবেল প্রাপক প্রথম ভারতীয় কে? ফার্স্ট ভারতীয়, প্রথম। ঠিক আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তিনি পেয়েছিলেন। মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় তো বটেই, এশিয়ার মধ্যেও প্রথম ব্যক্তি যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছেন। কিসের জন্য? সাহিত্যের জন্য। ঠিক আছে, এরপর দেখো 2024 সালের যে নোবেল প্রাইজের লিস্ট এখানে লিখছি। ঠিক আছে, 2024, 2024-এ সাহিত্যে কে পুরস্কারটি পেয়েছেন? সাহিত্য, প্রথমত দেখো সাহিত্যে, সাহিত্যতে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার নাম হচ্ছে হান ক্যাং। নামটা একটু অন্যরকম, হান ক্যাং। তিনি কোন দেশে? সাউথ কোরিয়া। ঠিক আছে, সাউথ কোরিয়া। মানুষের যে দুঃখ, সেই দুঃখ নিয়ে তিনি একটা কবিতা লিখেছিলেন, তার জন্য তিনি 2024 সালে নোবেল পান। হলো, এবার শান্তিতে, শান্তি বা পিস, শান্তির জন্য নোবেল পুরস্কার কে কে পেয়েছেন? তার নাম হচ্ছে নিহন হিডানকো। ঠিক আছে, নিহন হিডানকো, হিডানকো কোথাকার? জাপানের ব্যক্তি। ঠিক আছে, এরপর হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে নোবেল কে পেয়েছেন? তার নাম হচ্ছে জন হপফিল্ড। জন হপফিল্ড। হপফিল্ড। ঠিক আছে, এবং গিফোরি হিন্টন, তার সাথে আরেকজন ছিল গিফোরি হিন্টন। ঠিক আছে, ফিজিক্সে হয়ে গেল। এরপর হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কে পেয়েছেন? তার নাম হচ্ছে ডেনিস হাসবান এবং জন এম জাম্পার। একজনকার নাম হচ্ছে ডেমিস, আরেকজনকার নাম হচ্ছে তোমার জে এস জাম্পার। এরকম মনে রাখবেন না, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে শান্তি হয়ে গেল, সাহিত্য, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন। মেডিসিনে কে পেয়েছেন? মেডিসিনে পেয়েছেন ভিক্টর অ্যামব্রোজ। ভিক্টর অ্যামব্রেস, এবং এনার সাথে আরেকজন পেয়েছেন, তার নাম হচ্ছে গ্যারি। ঠিক আছে, তার নাম হচ্ছে গ্যারি। আর ইকোনমিক্সে বা অর্থনীতিতে তিনজন ব্যক্তি 2024-এ নোবেল প্রাইজটা পেয়েছেন। একজনকার নাম হচ্ছে ড্যারেন অ্যাসেমোগলু। ঠিক আছে, একজনকার নাম হচ্ছে ড্যারেন। নামগুলো হচ্ছে মানে ভারতীয়দের পক্ষে উচ্চারণ করাও অসম্ভব। ঠিক আছে, অ্যাসে মোগলু, মোগলাই পরোটা। কোন দেশে? তুর্কি। জন্ম তুর্কিতে কিন্তু থাকে আমেরিকা। হ্যাঁ, আরেকজনকার নাম হচ্ছে সাইমন জনসন। সাইমন
জনসন, আরেকজনের নাম হচ্ছে জেমস রবিনসন। জেমস রবিনসন, এই তিনজন ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন 2024 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? রামেশ্বরম এবং জাফনা উপদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর এবং সুমাত্রা দ্বীপপুঞ্জ, নাকি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান? তো দেখো উত্তরটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এইখানে মানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বোঝার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে একটা ম্যাপ দেখে রাখা, একটা ছবি, এই ছবিটার মতন মনে রাখবে তাহলে হবে। দেখো একদম উপরে রয়েছে কোকো দ্বীপ, ঠিক আছে, কোকো দ্বীপ। এই কোকো দ্বীপটা একটা সময় ভারতের ছিল। জওহরলাল নেহরু এইটা দিয়েছিল মায়ানমারকে উপহার। জিতেছিল, পেয়েছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। গিফট দিল কে? জওহরলাল নেহরু। কাকে? মায়ানমারকে। মায়ানমার পরে করে এটা কাকে দিয়ে দিল? চায়না। ঠিক আছে, প্রথমত একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে কোকো দ্বীপ, ঠিক আছে, সেটা এখন আর ভারতের নেই। কোকো দ্বীপের পর এরপর শুরু হচ্ছে আমাদের আন্দামান, ঠিক আছে। দেখো প্রথমত রয়েছে নর্থ আন্দামান, এটা হচ্ছে উত্তর আন্দামান বা নর্থ আন্দামান। তারপর রয়েছে মধ্য আন্দামান, তারপর রয়েছে কি সাউথ আন্দামান, ঠিক আছে, এইটা গেল আন্দামান। আন্দামানের পর, ঠিক আছে, আন্দামান হলো, আন্দামানের পর ডাক্কান পাস, ঠিক আছে, ডাক্কান পাস হয়ে গেল। ডাক্কান পাসের পর দেখো রয়েছে লিটিল আন্দামান, এটা হচ্ছে তোমার লিটিল আন্দামান, ঠিক আছে। লিটিল আন্দামানের পর রয়েছে তোমার 10 ডিগ্রি চ্যানেল, কি রয়েছে? এইটা রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল রাখিয়ে দিয়েছি। ইয়ার পর দেখো 10 ডিগ্রি চ্যানেলের পর কি কি রয়েছে? একটা হচ্ছে কার নিকোবর, এটা হচ্ছে কার নিকোবর, ঠিক আছে। তারপর রয়েছে গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর, ঠিক আছে। তারপর রয়েছে গ্রেট চ্যানেল, কই গেল? তারপর রয়েছে, এখানে রয়েছে, এটা হচ্ছে গ্রেট চ্যানেল, ঠিক আছে। তারপর যেটা রয়েছে, তারপর রয়েছে তোমার সুমাত্রা দ্বীপ, এটা হচ্ছে সুমাত্রা দ্বীপ। এরপর দেখো জিনিসটা বুঝো, কোন কালারটা বাকি রয়েছে, এই কালারটা ব্যবহার করে, ঠিক আছে। এটা হচ্ছে কোকো দ্বীপ, তারপর নর্থ আন্দামান, মধ্য আন্দামান, সাউথ আন্দামান। এই যে ব্ল্যাক রঙের এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ডাক্কান পাস, ঠিক আছে। এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, আর এটা হচ্ছে তোমার গ্রেট চ্যানেল, গ্রেট চ্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেট চ্যানেল, বোঝা গেছে। এরপর দেখো এই যে নর্থ আন্দামান, নর্থ আন্দামানে একটা রয়েছে সেডলে পিক, কি রয়েছে? সেডলে পিক, এটা হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। এই জায়গাটা একটু দাঁড়াও, মুছে দিই, হ্যাঁ, সাদা কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটা মিনিট, তোমাদের বোঝার সুবিধার্থে করছি, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর, তারপর হচ্ছে গ্রেট চ্যানেল, তারপর হচ্ছে সুমাত্রা দ্বীপ, সুমাত্রা দ্বীপ। তো দেখো এবার বুঝতে পারো ভালো, আর অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো এখানে কি রয়েছে, স্যাডলে পিক, নর্থ আন্দামানে স্যাডলে পিকটা কি? আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ, কি হচ্ছে? আন্দামান এবং নিকোবরের
সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, প্রশ্ন আসতেই পারে যে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডলে পিক কোন দ্বীপে অবস্থিত? সেটা হচ্ছে তোমার নর্থ আন্দামানে অবস্থিত। ঠিক আছে। মধ্য আন্দামানে কি রয়েছে? মধ্য আন্দামানে রয়েছে তোমার ব্যারান দ্বীপ। ঠিক আছে, এখানে রয়েছে ব্যারান দ্বীপ। ব্যারান দ্বীপটা কি? ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো, অ্যাক্টিভ ভলক্যানো, জ্বালামুখী। ঠিক আছে, জ্বালামুখী। তাহলে ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো বা জ্বালামুখী কোথায় রয়েছে? মধ্য আন্দামানে ব্যারান দ্বীপে। ঠিক আছে। এরপর রয়েছে সাউথ আন্দামান। সাউথ আন্দামান, এখানে রয়েছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারটা কি? আন্দামান নিকোবরের ক্যাপিটাল। এই পোর্ট ব্লেয়ারে ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মি এবং নেভি, এই তিনটা যে সেনা রয়েছে, তিনটারই এখানে একটা করে কি রয়েছে? ডিফেন্স সেন্টার রয়েছে। ঠিক আছে, একমাত্র জায়গা। তাছাড়া রয়েছে একটা এয়ারপোর্ট যার নাম হচ্ছে বীর সাভারকার এয়ারপোর্ট। কি নাম? বীর সাভারকার এয়ারপোর্ট। ঠিক আছে। আর সাউথ আন্দামানে তো বললাম। ঠিক আছে। এরপর লিটিল আন্দামান, ডাক্কান পাস লিটিল আন্দামান। এবং লিটিল আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কি করছে? দেখো, এদিকটা হচ্ছে পুরোটা আন্দামান আর এটা হচ্ছে নিকোবর। তাহলে আন্দামান নিকোবরকে আলাদা করছে কি 10 ডিগ্রি চ্যানেল। এই যে সুমাত্রা দ্বীপ, এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়াতে। ঠিক আছে। তাহলে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে বর্ডার কে করছে? গ্রেট চ্যানেল। কি বলা হয় এটাকে? গ্রেট চ্যানেল। তো দেখো, এই হচ্ছে ম্যাপ, এটা তোমরা একবার এঁকে নাও। কোকোদ্বীপ, তারপর হচ্ছে নর্থ আন্দামান, মধ্য আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান। কোকোদ্বীপ, তারপর হচ্ছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে ডাক্কান পাস। লিটিল আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। আর আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়ার মধ্যে রয়েছে সুমাত্রা দ্বীপ। মাঝে রয়েছে গ্রেট চ্যানেল। ঠিক আছে। অ্যাক্টিভ ভলক্যানো কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মধ্য আন্দামানের ব্যারন দ্বীপে। স্যাডলে পিক কোথায় অবস্থিত? নর্থ আন্দামানে। এবং যদি বলা হয় পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান নিকোবরের ক্যাপিটাল, কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সাউথ আন্দামানে। প্রশ্ন এরকম ভাবেও আসে। ঠিক আছে। নেক্সট, হ্যাঁ, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? মিজোরাম, ত্রিপুরা, আসাম নাকি মণিপুর? তো তিনি হচ্ছেন একজন বক্সার এবং আসামের বাসিন্দা। কি বটেন? তিনি বক্সিং করতেন। ঠিক আছে, বক্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2014, 12, 13 নাকি 11? তো দেখো, কন্যাশ্রী প্রকল্প হচ্ছে 2013 সালের 1 অক্টোবর। ঠিক আছে। কিন্তু যে উত্তরটা সরকারিভাবে দেওয়া হয়েছিল পরীক্ষাটার জন্য সেটা হচ্ছে 2012। কিন্তু মনে রাখবে, কন্যাশ্রী প্রকল্প হচ্ছে 2013 প্রকল্প। এরপর দেখো, পশ্চিমবঙ্গের কতগুলা অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। আর পশ্চিমবঙ্গের প্রকল্প বোঝার একটা উপায় হচ্ছে লাস্টে শ্রী থাকবে। যদি লাস্টে শ্রী থাকে, বুঝে নেবে সেটা পশ্চিমবঙ্গের প্রকল্প। ঠিক আছে। দেখো, প্রথমত একটা রয়েছে পথশ্রী। পথশ্রী, কন্যাশ্রী তো রয়েছে। ঠিক আছে, পথশ্রী। তারপরে এখন নতুন একটা বেরিয়েছে যজ্ঞশ্রী। ঠিক আছে। তুমি দেখো কতগুলা রয়েছে। তারপরে হচ্ছে জোহার পেনশন, জোহার পেনশন। আর কি কি রয়েছে? জোহার পেনশন হয়েছে, পথশ্রী, যজ্ঞশ্রী, জোহার পেনশন, রূপশ্রী। এটা তো আগেই লেখা দরকার ছিল, রূপশ্রী। আর কি রয়েছে? লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার। ঠিক আছে। আরো লেখো, শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী। আর কি রয়েছে? স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। আরেকটা কি রয়েছে? দুয়ারে সরকার, খুব বিখ্যাত হয়েছিল, তোমরা জানো, দুয়ারে সরকার। অনেক মিম হয়েছে এটা নিয়ে। তারপর হচ্ছে তোমার ঐক্যশ্রী, ঐক্যশ্রী। তারপর রয়েছে তোমার উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলা।
ঠিক আছে। আর কি রয়েছে, কর্মশ্রী রয়েছে। তো দেখো এতগুলা রয়েছে কিন্তু চাকরি নেই। পশ্চিমবঙ্গের কষ্ট একটাই, চাকরি নেই। তবে 2026-এ ভোট আছে এবং 2025-এর জন্য অনেকগুলো ভ্যাকেন্সি এখন থেকেই লিস্ট বেরিয়েছে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, তারপরে এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, অনেকগুলো পরীক্ষা আছে। ঠিক আছে, তাই প্রস্তুতি নাও। 2025টা যারা প্রস্তুতি নিচ্ছ, 2025টা হচ্ছে গোল্ডেন ইয়ার। ঠিক আছে, এই বছরটা একদম মিস করো না। মনে রাখবে এই বছরটা যদি মিস করো তাহলে এরকম সুযোগ আর পাবে না। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা কোচিং সেন্টার চায় তুমি তার কাছে প্রত্যেক বছর পড়তে থাকো, কিন্তু মেন কথা হচ্ছে তুমি কতদিন পড়বে। যদি 25 থেকে 26-এর মধ্যে চাকরি না হয় তারপর আর সরকারি চাকরির জন্য চেষ্টা না করাই ভালো। ঠিক আছে, এরপর দেখো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিল? মেসোপটেমিয়া, মিশরীয়, সিন্ধু নাকি চৈনিক সভ্যতা? তো অ্যান্সারটা হচ্ছে সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতারা প্রথমবার কি করেছিল, প্রথমবার যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থা প্রচলন করেছিল। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটা একবার দেখে নাও। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? এই প্রশ্নটা দেখছো এনটিপিসির পিওয়াই কিউতে পেয়েছো, এসএসসি এমটিএস, তারপর ডাব্লিউবিপি তেও আগে পেয়েছো, কেপিতে পেয়েছো, আবার ডাব্লিউবিপি তে আজকে পাচ্ছ। মানে কত গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ইয়ার প্ল্যানিং, বুঝতে পারছো? তোমরা যারা এই আমার ক্লাসটা প্রত্যেকদিন দেখছো, যারা প্রত্যেকটা ক্লাস দেখছো, তারা বুঝবে প্ল্যানিং কমিশন নিয়ে তোমাদেরকে অলরেডি অনেক ইনফরমেশন দিয়েছি। তো এটা আশা করি সকলেই পারবে। 1951-তে জাতীয় প্ল্যানিং কমিশন গঠন হয় এবং 2015-তে এই কমিশনটার পরিবর্তে কি আনা হয়? নীতি আয়োগ। নীতি আয়োগ, এটা কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ক, শুধু ভাবনা করা কাজ। ঠিক আছে, নেক্সট দেখো HIDCO এর সম্পূর্ণ রূপ কি? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার, নাকি হাউজিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, নাকি হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, নাকি হাউজিং ইন্টারেস্ট ডিডাকশন কন্ট্রোলিং অফিসার? HIDCO সম্পূর্ণ নাম হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু নাকি জয়ী সেতু? তো সব থেকে দীর্ঘতম দিক থেকে জয়ী সেতু, এটা তিস্তা নদীর উপর রয়েছে। ঠিক আছে, তিস্তা নদীর উপর রয়েছে। আচ্ছা, হাওড়া ব্রিজ কবে বানানো হয়েছিল? 1936 সাল থেকে বানানো শুরু হয় এবং 42 সালে বানানো হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয় ডিসেম্বর 31, 1950, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950। দেখো ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। তোমরা যদি আমাদের যে প্রিএমবেল বা প্রস্তাবনা, ঠিক আছে, সেই প্রস্তাবনাটা পড়ো, সেখানে দেখবে লাস্টের দিকে একদম ক্লিয়ারলি বলা হয়েছে 26শে নভেম্বর 1949 সংবিধানকে গৃহীত করা হলো। ঠিক আছে, এরপর দেখো প্রিএমবেলটা কি, যেহেতু এটা প্রিএমবেল থেকে প্রশ্ন, সেটা দেখো প্রিএমবেলটা কি। প্রিএমবেলটা দেখো 13ই ডিসেম্বর, ঠিক আছে, মনে রাখবে 13ই ডিসেম্বর 1946 সালে যে সংবিধান গঠনের যে সভা ছিল, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির 5 নাম্বার বৈঠকে, ঠিক আছে, জওহরলাল নেহেরু একটা প্রস্তাব নিয়ে আসে। কে নিয়ে আসে? JAL নেহেরু। সেই প্রস্তাবটার নাম রাখা হয় উদ্দেশ্য প্রস্তাব। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে 22শে জানুয়ারি, ঠিক আছে, 1947 এইখানে এই প্রস্তাবটি পাস হয়ে যায় এবং এটার নাম রাখা হয় প্রস্তাবনা। কি নাম রাখা হয়? প্রস্তাবনা বা প্রিএমবেল।
প্রিএমবেল, এই প্রিএমবেলটা কি? প্রিএমবেলটা হচ্ছে এমন একটা নথি যেখানে আমাদের সংবিধানের যে সারাংশ, সেই সারাংশটা লেখা রয়েছে। ঠিক আছে, দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, একটু নোট করে নাও। ঠিক আছে, একটু নোট করে নেবে। 1 মিনিট, একটু ইরেজ করতে হবে, হ্যাঁ, কারণ জায়গা কম তো। একটা মিনিট, ঠিক আছে, ঠিক আছে, এখানে লেখা চলবে এরপর। দেখো আমাদের যে প্রিএমবেল, ঠিক আছে, সেখানে আমাদের দেশকে, মানে দেশের যদি বলা হয় যে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমাদের দেশটা কি রকম, তাহলে এই ট্রিকটা মনে রাখবে, SSDR। ঠিক আছে, SSDR মানে কি? সোভারিন। প্রথমত এস ফর সোভারিন, এস ফর সোশ্যালিস্ট, আরেকটা এস ফর সেকুলার, ডি ফর ডেমোক্রেটিক, আর আর ফর রিপাবলিক। দেখো একটু এক্সপ্লেন করে দিই, সোভারিন মানে কি? আমাদের দেশের যত রকম আমরা বিদেশ নীতি তৈরি করি, বা আমাদের দেশের ওপর কোনো রকম, এক কথায় বলতে গেলে বোঝায় আমাদের দেশের ওপর কোনো অন্য কোনো দেশের প্রভাব নেই, আমরা সোভারিন। সোশ্যালিস্ট মানে কি? সমাজবাদী। সেকুলার, ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো ধর্মকে প্রমোট, মানে আমাদের দেশ কোনো একটা পার্টিকুলার ধর্মের উপর টিকে নেই। ডেমোক্রেটিক মানে কি? যেখানে গণতন্ত্র রয়েছে, ঠিক আছে, যেখানে ভোটের মাধ্যমে দেশের প্রধানকে, মানে দেশের প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়, যেখানে সংসদ রয়েছে, সেটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। আর রিপাবলিক মানে কি? যেখানে দেশের প্রেসিডেন্ট, যিনি প্রধান হন দেশের, তাকে ইলেকশনের মাধ্যমে নিয়োগ করা হয় বা নির্বাচন করা হয়, তাকে বলা হচ্ছে রিপাবলিক কান্ট্রি। তাহলে হচ্ছে আমরা সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এটা হচ্ছে আমাদের দেশের গঠন। আমাদের সংবিধানে বা আমাদের প্রিএমবেলে কত রকমের জাস্টিসের কথা বলা হয়েছে? 3 রকম। এইগুলো প্রশ্ন আসে, ঠিক আছে। একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, কত রকমের ইকুয়ালিটি, কত রকমের রাখা হয়েছে? সেটা হচ্ছে তোমার 2 রকমের। একটা হচ্ছে স্ট্যাটাস, এগুলো কিন্তু নোট করবে, হ্যাঁ। আর একটা হচ্ছে অপরচুনিটি। স্ট্যাটাস এবং অপরচুনিটি। এরপর লিবার্টি বা স্বাধীনতা, কত রকমের দেওয়া হয়েছে? সেটা হচ্ছে তোমার 5 রকমের। একটা হচ্ছে কি? লিবার্টি অফ থট, ঠিক আছে। 2, লিবার্টি অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি? সেটাকে বাইরে বার করা, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রিফ, তুমি যেটা ভাবলে সেটাকে বাইরে বার করা, সেটা হচ্ছে ব্রিফ বা বিলিফ বলা হয়, ঠিক আছে, বিলিফ। তারপর রয়েছে তোমার ফেথ, আর একটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 3 4, আর একটা হচ্ছে ওরশিপ। এই 5 প্রকারের স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে দুটো কেসও তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। 1960-এর বেরুবাড়ি কেস, বেরুবাড়ি কেস, ঠিক আছে। এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল, কে বলেছিল? সুপ্রিম কোর্ট, যে প্রিএমবেল সংবিধানের অঙ্গ নয়, প্রিএমবেল ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, ঠিক আছে। এই বেরুবাড়ি কেসে বলা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে 1973 সালের 24শে এপ্রিল, 1973, এখানে কি বলেছিল? এখানেও সুপ্রিম কোর্ট একটা বিশাল উক্তি দেয়, এবং এখানে বলেছিল যে প্রিএমবেল, এখানে কি বলেছিল? প্রিএমবেল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, ঠিক আছে। এর সাথে আরো একটা কথা বলেছিল যে প্রিএমবেলের উপর সংবিধান সংশোধন করাও সম্ভব, কিন্তু বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করা যাবে না। এবং এর পরেই
প্রিএমবেলে এখনো পর্যন্ত একবারই সংবিধান সংশোধন হয়েছে, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976, এবং তার মাধ্যমে আমাদের সংবিধানে 3টে শব্দ যুক্ত হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সমাজবাদ মানে সোশ্যালিস্ট এই শব্দটা, আরেকটা হচ্ছে সেকুলার, সরি হ্যাঁ সেকুলার, এবং আরেকটা হচ্ছে তোমার অখণ্ডতা ইন্টিগ্রিটি, আমাদের দেখবে প্রিএমবেলে রয়েছে। এই কয়েকটা বেসিক জিনিস মনে রাখবে। তার সাথে আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের প্রিএমবেলকে নিয়ে কয়েকটা উক্তি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রিএমবেলকে সংবিধানের জন্মকুণ্ডলী, সংবিধানের সংবিধানের জন্ম কুণ্ডলী কে বলেছে? সংবিধানের জন্মকুণ্ডলী প্রিএমবেলকে কে বলেছে? তার নাম হচ্ছে কে এম মুন্সি। কে বলেছে? কে এম মুন্সি। এবং প্রিএমবেলকে সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের আত্মা কে বলেছেন? ঠিক আছে, সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব। কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। বোঝা গেছে? তো এই প্রশ্নটাকে আশা করি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছো। কিছু ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারো। এরপর দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের, ঠিক আছে, একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? করাচি অধিবেশন, অমরাবতী, নাগপুর নাকি বেলগাঁও? উত্তরটা অনেকেই জানো, বেলগাঁও অধিবেশন, ঠিক আছে, 1924 সালে কর্ণাটকের বেলগাঁও অধিবেশন, এখানে একমাত্র গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। দেখো আইএনসি নিয়ে তোমাদের সাথে অনেকবার আলোচনা করেছি অনেক প্রশ্নতে, তো আজকে আর এটা নিয়ে আলোচনা করছি না, কারণ প্রতিদিন একই জিনিস আলোচনা করে কোনো লাভ নেই। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে, মানে নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামকরণে করা হয়েছে? মোহিনীআট্টম, কুচিপুড়ি, ভারতনাট্যম, কথাকলি। প্রথমত দেখে নাম মোহিনীআট্টম কোথাকার, এটা হচ্ছে কেরালা। কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরালা, ঠিক আছে। তার মধ্যে দেখো কুচিপুড়ি ডান্স, এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের কুচেল গ্রাম, কুচেল পুরম গ্রাম থেকে উৎপত্তি হয়েছে, তার জন্য নাম রাখা হয়েছে কুচিপুড়ি, ঠিক আছে। আমাদের টোটাল শাস্ত্রীয় নৃত্য কটা রয়েছে? 8টা, তার মধ্যে 4টা এগুলো। 5 নাম্বারে কি রয়েছে? 5 নাম্বারে রয়েছে কত্থক। আর কি রয়েছে? ওড়িশি। আর কি রয়েছে? মণিপুরি। আর একটা হচ্ছে তোমার সত্রিয়া, সত্রিয়া, ঠিক আছে। নেক্সট, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? মেনিস্কাস, উত্তল, জুম লেন্স নাকি অবতল লেন্স? সিনেমা হলে হচ্ছে তোমার উত্তল লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স। নেক্সট, এলপিজি সিলিন্ডারে, এটা অনেকবার করেছি, বিউটেন এবং প্রোপেন, ঠিক আছে। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক উষ্ণ, সামান্য শীতল, অত্যাধিক শীতল। যদি বায়ুমণ্ডল না থাকে, বাইরের যে আমাদের যে তাপমাত্রা সেটা কি হতো? বাইরে বেরিয়ে যেত এবং প্রচন্ড ঠান্ডা হয়ে যেত। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক হিন্দি, পালি, সংস্কৃত নাকি প্রাকৃত? তো বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক, এগুলো হচ্ছে তোমার পালি ভাষায় লেখা, পালি লিপিতে, ঠিক আছে, পালি। আর প্রাকৃত ভাষায় হচ্ছে জৈনদের যে ধর্মগ্রন্থ রয়েছে, ঠিক আছে। আর মনে রাখবে 2024 সালে এক হচ্ছে মারাঠি, ঠিক আছে, 2 হচ্ছে পালি, প্রাকৃত, বেঙ্গলি, ঠিক আছে। এই ভাষাগুলোকে কি করা হয়েছে? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত করা হয়েছে। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? গ্রন্থি, হৃদয়যন্ত্র, চক্ষু নাকি ইউটেরাস? সেটা হচ্ছে আই। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু গন্ধগোকুল, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল নাকি মেছো কুমির? আমাদের রাজ্যের হচ্ছে মেছো বিড়াল, ঠিক আছে, রাজ্য পশু।
আচ্ছা, যদি বলা হয় আমাদের স্টেট ফুল কি, ফ্লাওয়ার, সেটা হচ্ছে শিউলি, শিউলি ফুল। ঠিক আছে। যদি বলা হয় গাছ কি, সেটা হচ্ছে ছাতিম। ঠিক আছে। যদি বলা হয় পাখি, সেটা হচ্ছে কি, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, সাদা গলাযুক্ত মাছরাঙা বা সাদা ছাতিযুক্ত মাছরাঙা, এটা হচ্ছে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার মনে রাখবে আরবিআই এর লোগোতে, ঠিক আছে, কোথায়, আরবিআই এর লোগোতে ব্যবহার করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর, সেটা হচ্ছে তোমার লোথাল, ইতিহাসের ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে লোথাল। ঠিক আছে। লোথালকে বলা হয় হড়প্পা সভ্যতার ম্যানচেস্টার। কি বলা হয়, হড়প্পা, হড়প্পা সভ্যতার ম্যানচেস্টার। ঠিক আছে। নেক্সট, লেন্সের ক্ষমতা ডায়োপ্টার। আমফান নামটা কে দিয়েছিল, থাইল্যান্ড। ঠিক আছে। আমফান নামটা দিয়েছিল থাইল্যান্ড। আচ্ছা, যদি বলা হয় বাংলাদেশের দেওয়া একটা সাইক্লোনের নাম, সেটা হচ্ছে ফনি, সেটা হচ্ছে ফনি। ঠিক আছে। নিসা, ভারতের একটা নাম হচ্ছে নিসা, এটার নাম দিয়েছিল ভারত। শ্রীলঙ্কা নাম দিয়েছিল গাজা, গাজা, সরি, গাজা, এটাকে দিয়েছিল শ্রীলঙ্কা। ঠিক আছে। নেক্সট দেখো, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী নাকি মহাশ্বেতা দেবী। প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আশাপূর্ণা দেবী, এবং এই উপন্যাসটার জন্য তিনি 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন। কি পেয়েছিলেন, জ্ঞানপীঠ পুরস্কার। এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলাকে, তার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী। ঠিক আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা বইয়ের নাম বলো দেখি। সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে কাকাবাবু, কাকাবাবু অনেক বিখ্যাত একটা বই। সুনীল, তো হচ্ছে রানু ও ভানু, রানু ও ভানু, এগুলো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের। আর একটা হচ্ছে তোমার থ্রিলার স্টোরিও রয়েছে, সেটা হচ্ছে রাজবাড়ির রহস্য, রাজবাড়ির রহস্য। লীলা মজুমদার, লীলা মজুমদারের লেখা একটা বই, যেমন হলদে পাখির পালক, কি রয়েছে, হলদে পাখির পালক। ঠিক আছে। ময়না, আরেকটা হচ্ছে ময়না, আরেকটা হচ্ছে ভূতের বাড়ি, এইগুলা খুব গুরুত্বপূর্ণ। আর মহাশ্বেতা দেবী অনেক বিখ্যাত লেখিকা, তার প্রথম যে উপন্যাস তার নাম হচ্ছে কি ঝাঁসির রানী, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তারপর হচ্ছে অরণ্যের অধিকার, দারুণ উপন্যাস, অরণ্যের অধিকার, অনেক বিখ্যাত। ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার অগ্নিগর্ভ, অগ্নিগর্ভ, এই কটা নাম মনে রাখতে পারলে অনেক। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়, ডস, উইন্ডোজ, ওরাকল নাকি লিনাক্স। উইন্ডোজ, এই যে ওরাকল, এটা কিন্তু কোনো রকম অপারেটিং সিস্টেম নয়। ঠিক আছে। কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল, 2007 সালে। ক্যাপ্টেন কি ছিল, মহেন্দ্র সিং ধোনি। এই যে সাত মানে ধোনি, থালা ফর এ রিজন, তোমরা জানো এখন সাত মানে হচ্ছে থালা ফর এ রিজন, এম এস ধোনি। আচ্ছা, কোথায় হয়েছিল খেলাটা, সাউথ আফ্রিকা। ঠিক আছে। 2009 কে জিতেছিল পাকিস্তান। আচ্ছা, ইন্ডিয়া এরপর কবে জিতেছে, 2024-এ। এখানে ক্যাপ্টেন কে, রোহিত শর্মা, দ্য হিটম্যান, রোহিত শর্মা দ্য হিটম্যান। নিচের কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস
রূপে পালিত হয়? পহেলা সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর, 15ই আগস্ট, 31শে আগস্ট, সেটা হচ্ছে পহেলা সেপ্টেম্বর। ঠিক আছে। উইংস অফ ফায়ার কার লেখা? ইগনাইটেড মাইন্ডস কার লেখা? প্রণব মুখার্জি, নাকি ইন্দিরা গান্ধী, নাকি সুভাষচন্দ্র বোস, নাকি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম? কার লেখা? মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। প্রণব মুখার্জির লেখা একটা বই বলো, পরীক্ষায় যেটা আসে, সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার। ইন্দিরা গান্ধীর মাই ট্রুথ। পরীক্ষায় আসে সুভাষচন্দ্র বোস। ঠিক আছে। মানে ভারতের যে ইউথ আইকন যদি কাউকে বলা হয়, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। তার লেখা বই হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তোমরা আমাকে স্বাধীনতা দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আজাদ হিন্দ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কথাটার মানে বিশাল। ড্রিমস অফ ইউথ, মানে ভগবান তুল্য লোক একজন সুভাষচন্দ্র বোস। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? গম, সর্ষে, তুলা। তুলা হচ্ছে রবি শস্য নয়। ঠিক আছে। এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এটা বাদ দাও। হ্যাঁ, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? ম্যানসোনিয়া, এডিক্স, কিউলেক্স, নাকি অ্যানোফিলিস? এডিস মশা জানো ডেঙ্গি রোগটা ছড়ায়। ঠিক আছে। আর যদি বলা হয় কোন ভাইরাসের জন্য হয়, সেটা হচ্ছে আরবো ভাইরাস। ঠিক আছে। আরবো ভাইরাসটা হচ্ছে মেন কারণ, হচ্ছে কারক, আর হচ্ছে বাহক এই রোগের। ডেঙ্গি হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ। এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংগ্রহণ করে? রোম, এএলইউ, র্যাম, নাকি ক্যাচ মেমোরি? তো দেখো, স্থায়ীভাবে যদি বলা হয় তথ্য সংরক্ষণ, সেটা হচ্ছে তোমার রোম। রোমের সম্পূর্ণ নাম কি? রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। ঠিক আছে। এএলইউ সম্পূর্ণ নাম কি? এরিথমেটিক লজিক ইউনিট। লজিক ইউনিট। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে। আর একটা যে ক্যাচ মেমোরি মানে কি? বিভিন্ন ধরনের টেম্পোরারি যেগুলো স্টোর করে রাখার জন্য, সেটা হচ্ছে ক্যাচ মেমোরি। ঠিক আছে। নেক্সট, কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? বিহু, ওনাম, বৈশাখী, নাকি ওচিরাকালী? কেরালার ওনাম। ওনাম হচ্ছে কেরালার। বিহু হচ্ছে আসাম। ঠিক আছে। বৈশাখী হচ্ছে পাঞ্জাবিদের, শিখ, পাঞ্জাব। ওচিরাকালী কেরালা। আচ্ছা, ওনামটা কিন্তু অন্ধ্রপ্রদেশেও হয়, কর্ণাটকেও হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর, মাদ্রাজ, হরিপুরা, নাকি কলকাতা? পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ। লাহোর অধিবেশন 1930, 31শে ডিসেম্বর 1930 সালে রাবি নদীর কিনারায়। ঠিক আছে। কি করা হয়েছিল? পতাকা উত্তোলন করা হয়েছিল এবং বলেছিল পূর্ণ স্বরাজের যে প্রথম মাঙ্গ, সেটা করা হয়েছিল। ঠিক আছে। শক্তির একক নয় পাস্কাল। পাস্কাল কি করা হয়? প্রেসার, অ্যাটমিক প্রেসার মাপার জন্য পাস্কাল ব্যবহার করা হয়। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সেটা হচ্ছে তোমার সংস্কৃত। তখনকার সাহিত্যে কিন্তু সংস্কৃত ভাষায় দেখতে পাওয়া যায়। তো দেখো, টোটাল 50টা প্রশ্ন তোমাদের সাথে আজকে আলোচনা করেছি। কোথাও কোনো বাদ রয়েছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা বাদ দিয়েছি। ঠিক আছে। বাকি আশা করি কোনো বাদ দিইনি। একবার দেখে নিচ্ছি তাও, যদি কোথাও কোনো বাদ পড়ে গেছে। ঠিক আছে। না, সবগুলো করানো হয়েছে। ঠিক আছে। তো দেখো, আজকে এই পর্যন্ত। আজকে এই প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করলাম। পরের দিন আরো একটা নতুন প্র্যাকটিস সেট, মানে প্র্যাকটিস সেট বলতে কি, পিওয়াই কিউ সেটে আলোচনা করব এখন। ঠিক আছে।
পিওয়াইকিউ সেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যারা 2025-এ প্রথমবার ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষা দেবে তারা এই পিওয়াইকিউ গুলোকে যতবার পারবে রিভিশন করে নেবে। প্রশ্ন এখান থেকে তোমরা পাবে, আমি এটুকু বলতে পারি। কারণ তোমরা যদি দেখো এর পরবর্তী আরো একটা যদি আমি প্র্যাকটিস সেট নিয়ে আসি, সেখানের সাথে এখানে অনেক মিল পাবে, ঠিক আছে? তো তার জন্য বলছি এই ক্লাসগুলোকে বারবার দেখে রিভিশনটা করবে। আর তোমরা যদি এরকম ক্লাস বারবার পেতে চাও বা চাও যে আরো ভালো ভালো ক্লাস আসুক, তাহলে অবশ্যই সুব্র খান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কি ক্লাস চাও। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে নিজের যে উপস্থিতি সেটা জানিয়ে দিও। আজকে এই পর্যন্তই, পরের দিন আরো একটা অন্য ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।